আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়ের সপ্তম ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা তোমাদের বইয়ে 73 পৃষ্ঠায় কিন্তু দেওয়া রয়েছে। তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তোমাদের বইয়ে যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা অনুযায়ী তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণু পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এখন এই বিষয়টা রিডিং পড়ে কিন্তু অনেকের মাথায় ঢোকে না। তো এই জিনিসটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি সেটা একেবারে বিস্তারিতভাবে তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, আমরা যদি একটা অণু নেই, ঠিক আছে, তো প্রথমে কি বলছে দেখো, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তাহলে এই সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হবে। তাহলে সমযোজী বন্ধন জিনিসটা কি? আমরা অনেক সময় আছে না যে বন্ধু তোর 5 টাকা দে, আমার 5 টাকা দে, চল ঝালমুড়ি খাই। তো এই ক্ষেত্রে কি করো, তোমরা একে অপরকে শেয়ার করো, তাই না? টাকাটা শেয়ার করে বেশি করো, বেশি করে বেশি টাকা ঝালমুড়ি নাও। তো ঠিক একইভাবে এরা কি করে যে দুইটা পরমাণু একে অপরকে ইলেকট্রন শেয়ার করে অণুতে পরিণত হয়। বুঝাইতে পারছি? তো দেখো, একটা আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের অণু নিই CO2, তো কার্বন ডাইঅক্সাইডের যদি অণু নেই সেই ক্ষেত্রে আমরা দেখব যে কার্বনের দুইটা হাতের সাথে অক্সিজেন যুক্ত আছে এবং এই পাশে দুইটা হাতের সাথে অক্সিজেন যুক্ত আছে। বিষয়টা কিন্তু এমন। তো দেখো, এইটা কার্বন ডাইঅক্সাইডের অণুকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি আশা করি তোমরা বুঝতে পারবে। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন আছে, অক্সিজেন আছে, তাহলে দুইটার পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2। এবং অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 8, এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4। এখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কয়টি এবং ইলেকট্রন সংখ্যা কয়টি? প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তো প্রোটন সংখ্যা p = 6 এবং ইলেকট্রনও 6টি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টি? 8টি এবং ইলেকট্রন সংখ্যাও কিন্তু 8টি। আর এটি কয়টা শক্তিস্তর রয়েছে? 2টা শক্তিস্তর রয়েছে, তাই না? এটার ক্ষেত্রেও 2টা শক্তিস্তর রয়েছে। তো কার্বনের চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো কার্বন প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর। প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। এই যে প্রথম শক্তিস্তরে 2টা এবং দ্বিতীয় শক্তিস্তরে 2 আর 2 4টা। তাহলে 1 2 3 4, 4টা ইলেকট্রন। এবার অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অক্সিজেন 2টা শক্তিস্তর, প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তরে কয়টা? 2টা আর 4টা, তাহলে 6টা। 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন বোঝাইছি। এখন আমরা কি জানি যে প্রত্যেকটা মৌলই চাই যে তার শেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হোক এবং সে স্থিতিশীলতা অর্জন করুক। তো অক্সিজেনের শেষ শক্তিস্তরে আর 2টা ইলেকট্রন থাকলেই কিন্তু সে স্থিতিশীলতা অর্জন করবে এবং কাছের যে নিষ্ক্রিয় মৌল রয়েছে নিয়ন, সেটার ধর্মর ন্যায় আচরণ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? অক্সিজেনের 2টা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে কি করে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে অক্সিজেন এবং কার্বনের ভিতরে ইলেকট্রন শেয়ার হয়, যেটাকে আমরা বলি সমযোজী বন্ধন, ঠিক আছে? ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন সৃষ্টি করে এবং অণুতে পরিণত হয়। এরা কিন্তু বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে না, আবার ত্যাগও করতেছে না। এরা কি করতেছে? ইলেকট্রন একে অপরকে শেয়ার করতেছে। বুঝতে পারছি? তো শেয়ার করার ফলে অক্সিজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে এবং কার্বনের শেষ শক্তি স্তরেও কিন্তু 8টা ইলেকট্রন দ্বারা তারা পূর্ণ হয়ে নিষ্ক্রিয় মৌলের ধর্ম প্রদর্শন করবে। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে দেখো বিষয়টা কেমন হয়। অক্সিজেন এবং কার্বনের মাধ্যমে যে সমযোজী বন্ধনটা হয় সেই ক্ষেত্রে কি সৃষ্টি হয়? সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা সৃষ্টি হয়। তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে কার্বনের অবস্থান কোথায়? মাঝে, তাই না? তাহলে কার্বনের চিত্রটা আমরা আঁকাইলাম, প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর। এবার প্রথম শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে 2টা, আমরা এটা এক্স দিব, হ্যাঁ, যাতে চেনার সুবিধার্থে। তাহলে এটা 2টা ইলেকট্রন গেছে। দ্বিতীয় শক্তিস্তরে কয়টা? 4টা। দ্বিতীয় শক্তিস্তরে 1 2 3 4, তাহলে 2টা 4টা, মোট 6টা ইলেকট্রন কিন্তু বোঝাই ফেলছে। এটা কি? কার্বন। এবং এই কার্বনের সাথে কিন্তু অক্সিজেন কি করবে? ইলেকট্রন শেয়ার করবে।
তো অক্সিজেন শেয়ার করলে বিষয়টা এরকম হবে যে অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। দেখো 1 2 3 4 5 6, এবং এই যে কার্বনের সাথে যে শেয়ার করলো, শেয়ার করার ফলে এই যে 1 2, 2টা ইলেকট্রন। তাহলে মোট কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনে 8টা ইলেকট্রন পুচ্ছে। এবার কার্বনের দেখি, কার্বনের শেষ শক্তি স্তরে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন আছে। কেন? এই যে তার এরিয়ার ভিতরে কয়টা ইলেকট্রন আছে মোট? 1 2 3 4 আর এই যে 5 6, 6টা ইলেকট্রন। তাহলে আরও 2টা ইলেকট্রন সে যদি শেয়ার করে তাহলে কার্বনের কিন্তু শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে, তাই না? তাহলে এই হাতে কি করবে? এই হাতে সে আরও একটা অক্সিজেন শেয়ার করবে, অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। এখন আমরা এই পাশেরটা হিসাব করি। 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন পড়ছে, কারণ তার এরিয়ার ভিতরে মোট 8টা ইলেকট্রন রয়েছে। বুঝতে পারছি? এখন বিষয় আছে যে এই ক্ষেত্রে দেখো এই যে এই 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কি করছে? একে অপরের সাথে শেয়ার করছে, তাই না? সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। কিভাবে বিষয়টা? এই যে এক্স দ্বারা কি? এক্স দ্বারা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনের ইলেকট্রনটা শেয়ার হয়েছে। অক্সিজেনটা শেয়ার হয়েছে। আমি একটাই দিলাম, এই পাশেরটাও এরকমই। তাহলে এই যে এইখানে যে একটা বন্ধন তৈরি করছে না, এই 2টা ইলেকট্রন একে অপরের ভিতরে যে বন্ধন তৈরি করছে না, এই বন্ধনটাই হচ্ছে সমযোজী বন্ধন। বুঝতে পারছি? এখন এইখানে সমযোজী বন্ধন হওয়ায় তুমি আরেকটা জিনিস গভীরভাবে লক্ষ্য করো। এখানে তো নিউক্লিয়াস থাকে, তাই না? তো এই নিউক্লিয়াস কী করে? এই ইলেকট্রনকে নিজের দিকে টানে, এই ইলেকট্রনকে নিজের দিকে টানে, এই ইলেকট্রনকে নিজের দিকে টানে। প্রত্যেকটা ইলেকট্রনকে কিন্তু নিউক্লিয়াস নিজের দিকে টানতেছে। বুঝতে পারছি? তাহলে এই যে এই সমযোজী বন্ধনটা মাঝে যে হয়েছে, এখন এই ইলেকট্রনটাকে কি করবে? এই বন্ধনটাকে, এই বন্ধনের ইলেকট্রনগুলোকে কার্বনের যে নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, সেই নিউক্লিয়াস নিজের দিকে টানবে। ঠিক একইভাবে অক্সিজেনের নিউক্লিয়াসও তো এই ইলেকট্রনটাকে টানবে, কারণ এই এরিয়াটা কিসের ভিতরে আছে? অক্সিজেনের ভিতরেও আছে, কার্বনের ভিতরেও আছে। তাহলে এই ক্ষেত্রে যেই বন্ধনটা তৈরি হয়েছে, এই বন্ধনটার ইলেকট্রনগুলোকে অক্সিজেনও টানতেছে নিজের দিকে, আবার কার্বনও টানতেছে নিজের দিকে। বুঝতে পারছি? তাহলে দেখো একবার একটা আমি তোমাদের প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা ক্রিকেট ব্যাট কিনবে, তোমার কাছে আছে 500 টাকা, তোমার ফ্রেন্ডের কাছে আছে 1000 টাকা। এখন দোকানদার বলতেছে যে ব্যাটের দাম হইতেছে 1500 টাকা। এখন কেউ কি ব্যাটটা কিনতে পারবে না। সেই ক্ষেত্রে তোমরা কি করবা? যে বন্ধু চল দুজনে শেয়ারে ব্যাটটা কিনি। সেই ক্ষেত্রে তুমি দিলা হচ্ছে 500 টাকা, তোমার বন্ধু দিলে 1000 টাকা। এখন ব্যাটটা কিনলা, ব্যাটটা কেনার পর ব্যাটটার তো কারো না কারো বাসায় থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে কার বাসায় থাকবে ব্যাটটা বলো তো? যে বেশি টাকা দিছে সে চাইবে যে আমার বাড়িতে থাকুক, তাই না? সে চাইবে যে দোস্ত আমি তো মেলা টাকা দিয়েছি, আমি আমার বাড়ি 5 দিন থাকবে, তোর বাড়িতে 2 দিন থাকবে, তাই না? এরকমভাবে তো তোমরা একটা ফয়সালায় আইবা যে ও যেহেতু বেশি টাকা দিছে, এই ব্যাটটার অগ্রাধিকার কার বেশি? ওর বেশি। ঠিক একইভাবে এই ক্ষেত্রে এই যে এই ইলেকট্রনগুলো রয়েছে না, এই ইলেকট্রনের যে সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে, এই সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলা হয় অক্সিজেনের দিকে আগে আসবে, নয়তো কার্বন ডাইঅক্সাইডের দিকে আগে রইবে, মাঝামাঝি অবস্থায় কিন্তু থাকবে না। কেন থাকবে না? এই ক্ষেত্রেও কারোর না কারোর পাওয়ার বেশি রয়েছে, হয় অক্সিজেনের পাওয়ার বেশি, নাহলে কার্বনের পাওয়ার বেশি। ওই যে টাকা দিয়ে বললাম, তোমার বন্ধুর টাকা বেশি সেহেতু তোমার বন্ধুর পাওয়ারটা বেশি এবং তার কাছে ব্যাটটা বেশি দিন থাকতেছে, তাই না? ঠিক একইভাবে যার শক্তি বেশি হবে, কি শক্তি বেশি হবে? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি শক্তি? তড়িৎ ঋণাত্মকতা শক্তি। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার দিকে এই বন্ধন ইলেকট্রনটা ঝুঁকে থাকবে, একেবারে চলে আসবে না, মানে তার অধীনে বেশিরভাগ তার অধীনের দিকে চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এখন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা তুমি বুঝবা কিভাবে? দেখো এটা আমরা এবার আলোচনা করব যে তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো তড়িৎ ঋণাত্মকতা কি? একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্ম হওয়ায় এটা ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হয়, তাই না? পর্যায়ভিত্তিকভাবে এর পরিবর্তন লক্ষ্য করবে তুমি। তো পর্যায়বৃত্ত ধর্ম হওয়ায় আমরা দেখি যে একই পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যায়, একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যায়, সেই ক্ষেত্রে দেখবো আমরা তার তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে, মানে কি বৃদ্ধি পায়।
বাড়ে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়বে, এবং উপর থেকে যখন নিচে আসবো মানে একই গ্রুপের উপর থেকে যখন নিচে নামে সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে। বুঝতে পারছি? এখন কেন হয় এটা? তোমার তো প্রশ্ন আসতে পারে স্যার যে একই পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যাবে এর তড়িৎ ঋণাত্মকতার মান কেন বাড়ে? এটা তোমার প্রশ্ন আসতেই পারে। তো কেন বাড়ে সেটা আমরা আলোচনা করব। দেখো যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কি লক্ষ্য করি যে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু হ্রাস পেতে থাকে, কমতে থাকে। কেন কমতে থাকে এই নিয়ে কিন্তু অনেক আলোচনা করে ফেলছি, আশা করি এই জিনিসটা পারবা। আবার একই পর্যায়ের একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা দেখব তার পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে, তাই না? তো এই ক্ষেত্রে কি লক্ষ্য করতেছো যে বাম দিক থেকে ডান দিকে গেলে যখন দেখি যে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তেছে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমতেছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে, এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে। বুঝতে পারছি? এখন এই জিনিসটা কেন ঘটে সেটা তো তোমাদের জানতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি কার্বনেরটা লক্ষ্য করি এবং অক্সিজেনেরটা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা দেখব, কার্বনটা মুছে দিই। হ্যাঁ, কার্বনের চিত্রটা আমরা আঁকাই। কার্বনের একটা দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা, এবং দ্বিতীয় শক্তি স্তরে 2 3 4 চারটে ইলেকট্রন। ঠিক আছে, তো আমরা লক্ষ্য করব যে কার্বনের অবস্থান কোথায়। একই পর্যায়ের 2 নম্বর পর্যায়ে কার্বনের অবস্থান রয়েছে বামে, এবং ডান সাইডে কি রয়েছে? অক্সিজেনের অবস্থান। ঠিক আছে, তো এই হিসাবে বাম থেকে যখন ডানে গেছে তার মানে অক্সিজেনের অবস্থান ডানে, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। কেন বেশি? কারণ অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধটা কম। বুঝতে পারছি? তো পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে কেন? এখন আমরা দেখতেছি যে কার্বনের প্রোটন সংখ্যা 6টা, ইলেকট্রন সংখ্যা 6টা, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8টা, ইলেকট্রন সংখ্যা 8টা। এখন অধিক প্রোটন অধিক ইলেকট্রনকে বেশি শক্তিতে নিজের দিকে আকর্ষণ করবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে কার্বনের প্রোটন সংখ্যা কয়টি? 6টি। এখন 6টা প্রোটন 6টা ইলেকট্রনকে যে শক্তিতে আকর্ষণ করবে, 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে তার থেকে অধিক শক্তিতে নিজের দিকে আকর্ষণ করবে। বুঝো? তো 6টা ইলেকট্রন 6টা প্রোটন দ্বারা যেই আকর্ষণ হবে তার তুলনায় 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে বেশি শক্তিতে নিজের দিকে আকর্ষণ করবে। এখন বেশি শক্তিতে যদি নিজের দিকে আকর্ষণ করে তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ তত ছোট হইতে থাকবে। তাহলে সেই অনুযায়ী কার্বনের পারমাণবিক ব্যাসার্ধটা বেশি হবে এবং অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধটা কম হবে। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে তুমি কি লক্ষ্য করবে যে কার্বনের বাইরের যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনকে নিউক্লিয়াস যে শক্তিতে আকর্ষণ করতেছে তার তুলনায় অক্সিজেনের থাকা নিউক্লিয়াস তার বাইরের ইলেকট্রনকে বেশি শক্তিতে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনের আকর্ষণ বলটা কার বেশি? মানে ইলেকট্রন আসক্তির পরিমাণটা অক্সিজেনের বেশি কার্বনের তুলনায়। কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি, কারণ ইলেকট্রনকে সে বেশি শক্তিতে নিজের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানটাও কিন্তু অক্সিজেনের বেশি। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মানটা অক্সিজেনের তুলনায় কম। বুঝতে পারছি? কেন কম? কারণ অক্সিজেন কি করবে যে তার অধীনে থাকা ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি শক্তিতে আকর্ষণ করবে, এই জন্য তার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। এবং কার্বনের ক্ষেত্রে কি লক্ষ্য করবে যে কার্বনে থাকা নিউক্লিয়াস তার বাইরে ইলেকট্রনগুলোকে তুলনামূলকভাবে একটু কম শক্তিতে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এক একটা ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতাটা একটু কম, অক্সিজেনের থেকে একটু কম। বুঝতে পারছি? কেন কম? কারণ তাদের পারমাণবিক ব্যাসার্ধটা বেশি, এবং পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ায় তার ইলেকট্রনের দূরত্বটা মেলা এবং কম শক্তিতে নিজের দিকে আকর্ষণ করতেছে। ঠিক একই জিনিসটা আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করব যে এই ক্ষেত্রে যে সমযোজী বন্ধনটা সৃষ্টি হবে কার্বনের ইলেকট্রন আর অক্সিজেনের ইলেকট্রন মিলে যে সমযোজী বন্ধনটা এখানে সৃষ্টি হয়েছে, এই সমযোজী বন্ধনটা যার ইলেকট্রন আসক্তির মানটা বেশি তার দিকে হালকা একটু ঝুঁকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন আসক্তিটা বেশি হইতেছে, তাই না? তো অক্সিজেনের ইলেকট্রন আসক্তি যদি বেশি হয় তাহলে অক্সিজেনের দিকে এই বন্ধনটা ঝুঁকে থাকবে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের দিকে ঝুঁকে থাকতেছে, এই ক্ষেত্রে অক্সিজেনের দিকে ঝুঁকে থাকতেছে। আর এই ক্ষেত্রে আমরা কি দেখাইছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধটা কার্বনের বেশি। তাহলে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার মান দেখি তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে অক্সিজেনের বেশি হবে। বুঝতে পারছি?
আশা করি এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা এই লাইনটা আবার পড়বো। দেখো, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তাহলে দুইটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা অণুতে পরিণত হয়েছে, CO2 অণু, ঠিক আছে। তো তখন অণু পরমাণুগুলো বন্ধনে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই যে বন্ধনের ইলেকট্রন দুটিকে অণু পরমাণুগুলো নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হয়েছে, এই বন্ধনটাকে অণু পরমাণুগুলো নিজের দিকে আকর্ষণ করবে। অক্সিজেনও আকর্ষণ করতেছে, কার্বনও আকর্ষণ করতেছে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে এই যে যেই শক্তি দ্বারা আকর্ষণ করতেছে, এই শক্তিকে কি বলতেছে? তড়িৎ ঋণাত্মকতা বলতেছে। এখন তড়িৎ ঋণাত্মকতা বলতেছে, ভালো কথা। এখন কার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি? ওই যে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে। তাহলে অক্সিজেন যেহেতু বাম থেকে ডানে আছে, কার্বন যেহেতু বামে আছে, সেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। সেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ায় এই বন্ধনটা তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের দিকে একটু ঝুঁকে থাকবে, বুঝতে পারছি, তার অধীনের দিকে থাকবে। তো আমরা যদি এখন ক্রম অনুযায়ী সাজাই, যে তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুযায়ী সাজাও, তাহলে আমরা 3 নম্বর পর্যায়ের মৌলগুলো যদি দেখি, সোডিয়াম, তাহলে সোডিয়ামের থেকে তড়িৎ ঋণাত্মকতার মানটা ম্যাগনেসিয়ামের বেশি। ম্যাগনেসিয়ামের থেকে কার বেশি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের থেকে কার বেশি? সিলিকন, ঠিক আছে, বুঝতে পারছি। তড়িৎ ঋণাত্মকতার মানটা এইভাবে দিয়ে বাড়তেছে পর্যায়ক্রমিকভাবে। এবার গ্রুপ ভিত্তিক যদি দেখি, তাহলে গ্রুপ ভিত্তিকের ক্ষেত্রে আমরা দেখি যে পারমাণবিক ব্যাসার্ধটা বেশি। তাহলে বেশি পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, তাদের ভিতরে দূরত্বটা বেশি হবে, বুঝতে পারছি। আমরা যদি মনে করো সোডিয়ামেরটা দেখি, তাহলে সোডিয়ামের কয়টা? 3টা গ্রুপ হবে, স্যার 3টা কক্ষপথ হবে। তাহলে এই যে এইখান থেকে আর দূরত্বটা বেশি হইতেছে না, এই ইলেকট্রনের দূরত্বটা এই নিউক্লিয়াস থেকে বেশি দূরে। তাহলে এই নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের দূরত্বটা যদি বেশি হয়, তাহলে কম শক্তিতে তাদের ভিতরে আকর্ষণ কাজ করবে। আর এই ক্ষেত্রে 2টা পর্যায়, 2টা কক্ষপথ রয়েছে, তাহলে 2টা কক্ষপথ থাকায় এদের ভিতরে আকর্ষণ বলটা বেশি। তাহলে ইলেকট্রন আসক্তিও কার্বনের বেশি, আর ইলেকট্রন আসক্তি সোডিয়ামের কম। ইলেকট্রন আসক্তি যেহেতু কম, তাহলে তাদের ভিতরে আকর্ষণ বলটা কম কাজ করতেছে, সেহেতু তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কমতেছে, বুঝতে পারছি। তো জাস্ট এতটুকু তোমরা মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতার মান তোমাদের যদি বুঝতে হয়, তাহলে এক লাইনে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়বে। তাহলে আমরা এই লাইনটুকু যদি জানি যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ কত বাড়ে। জাস্ট এইটুকু মনে রাখবা যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে, ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে। জাস্ট এই লাইনটুকু তোমরা মনে রাখলে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তোমাদের আর কিছু জানা লাগবে না, একেবারে তোমাদের কাছে ইজি হয়ে যাবে, বুঝতে পারছি। জাস্ট এই লাইনটুকু। এখন বলতে পারো যে ভাই এত বড় সংজ্ঞা আমরা কিভাবে মুখস্থ করব? তড়িৎ ঋণাত্মকতার সংক্ষিপ্ত কোনো সংজ্ঞা আছে কিনা? হ্যাঁ আছে। তো সংক্ষিপ্ত সংজ্ঞাটা কি হচ্ছে? যে তড়িৎ ঋণাত্মকতার সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতায় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে যত বেশি নিজের দিকে আকর্ষণ করতে পারবে, যত বেশি নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, তার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা সংক্ষেপে কী হইতেছে? যে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আশা করি তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা না। আমি একেবারে ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার ট্রাই করছি। আশা করি তোমাদের এই ক্লাস দ্বারা আর তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে কোনো ঝামেলা থাকার কথা না। তো ভিডিওটা কেমন হইতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা উপকৃত হলে কমেন্টের পাশাপাশি লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।